দুপুরের সময় ছিল। শহরের ফুটপাতের পাশে আয়শা বেগম প্রতিদিনের মতো বস্তা পেতে কাঁথা বিক্রি করছিলেন। তার দুই ছেলে কবির এবং সমীর দূর রাজধানীতে সরকারি চাকরিতে কর্মরত ছিল। দুই ভাই নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল। তাদের বিন্দুমাত্র ধারণাও ছিল না যে তাদের মা কী অবস্থায় দিন কাটাচ্ছেন, এবং আজ তাদের মায়ের সাথে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তাদের সত্তাকে নাড়িয়ে দেবে। আয়শা বেগম এক মনে কাঁথা সাজাতে মগ্ন ছিলেন। ঠিক তখনই রুস্তম আলী নামের এক পরিদর্শক জিপ গাড়িতে করে এলো। সে ফুটপাতের পাশে গাড়ি থামালো এবং রাগান্বিত হয়ে বলল, ফুটপাতের উপর কাঁথা বিক্রি করার স্পর্ধা তোমার কি করে হলো? তোমার কারণে এখানে ভিড় বাড়তে পারে। শিগগির এখান থেকে উঠে পড়ো। এই কথা বলেই সে হঠাৎ বস্তায় সজোরে লাথি মারে। কাঁথাগুলো কাদায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। চারদিকে নোংরা জল ছিটকে পড়ে এবং পথচারীরা দাঁড়িয়ে তামাশা দেখতে শুরু করে। পরিদর্শক আরও রেগে গিয়ে ধমক দেয়, এটা কি তোমার পৈতৃক সম্পত্তি নাকি? যখন খুশি বসে পড়লে কাঁথা বিক্রি করতে? যদি ব্যবসা করতেই হয় তবে নির্দিষ্ট দোকানে ব্যবসা করো। আয়শা বেগম নীরবে তার ধমক শুনতে থাকলেন, লাঞ্ছনা হজম করতে থাকলেন। তার চোখে অশ্রু, কিন্তু তিনি প্রতিবাদ না করে কাদায় পড়ে যাওয়া কাঁথাগুলো কুড়াতে লাগলেন। ভিড়ে দাঁড়িয়ে থাকা জনতা শুধু তামাশাই দেখছিল। না কেউ কথা বলল, না কেউ এগিয়ে এলো। জনতার মাঝে একজন যুবক ছিল যে ইন্টারনেট মাধ্যমে পরিচিত ছিল। সে স্মার্টফোন বের করে পুরো দৃশ্যটি ধারণ করতে শুরু করল। পরিদর্শক একটানা তাকে শাসাচ্ছিল, বেইজ্জত করছিল, এবং দর্শকরা শুধু হাসতে হাসতে তাকিয়েই রইল। আয়শা বেগম মনে মনে ভাবছিলেন, যদি আমার দুই ছেলে এইসব দেখতে পায় তবে না জানি কি প্রলয় হবে। হায়, তারা যেন এই ঘটনা কখনো জানতে না পারে, না হলে হুলুস্থুল বেঁধে যাবে। চোখে জল নিয়ে কাঁথাগুলো পুনরায় বস্তায় ভরে তিনি ধীর পায়ে বস্তির দিকে হাঁটতে শুরু করলেন। অন্যদিকে যে যুবকটি ফুটেজ বানিয়েছিল সে মেসে পৌঁছে সেটি ইন্টারনেট মাধ্যমে প্রকাশ করে দিল। শিরোনামে লেখা ছিল, এই অসহায় মায়ের কোনো অপরাধ ছিল না, কিন্তু পরিদর্শক তার জিনিসগুলো ফেলে দিল এবং জনসমক্ষে লাঞ্ছিত করল। এটা কি ন্যায়? ফুটেজটি দ্রুত ছড়িয়ে পড়ে গেল। নেটিজেনরা ছড়াতে লাগল, মন্তব্য করতে লাগল। প্রত্যেকে এই কাজটিকে অন্যায় বলছিল। কিছুক্ষণ পরে দৃশ্যটি সমীরের মুঠোফোনে পৌঁছাল। দৃশ্যটি দেখা মাত্রই তার শিরায় আগুন ধরে জ্বলতে লাগল। সে কল্পনায়ও আনেনি যে তার মায়ের সাথে এমন জঘন্য আচরণ করা হয়েছে, শত মানুষের সামনে অপমানিত করা হয়েছে, এমনকি ধাক্কাও মারা হয়েছে। সমীর সাথে সাথেই দৃশ্যটি তার বড় ভাই কবিরকে ফরওয়ার্ড করল। কবির ফুটেজটি দেখেই ক্ষোভে ফেটে পড়ল, চোখে জল ভরে এলো। মনে মনে সে বলল, হায়, বাবা যদি বাঁচত তবে আমাদের এই কষ্ট দেখতে হতো না। আমরা এত সংগ্রাম করেই পদবিতে পৌঁছেছি, তবুও মাকে স্বস্তি দিতে পারলাম না। কিন্তু আমি ওই পরিদর্শককে ছাড়ব না, উপযুক্ত জবাব দিয়েই ছাড়ব। দৃশ্যটি দেখার পর কবির সাথে সাথে সমীরকে ফোন করল। গলায় খুব স্পষ্ট ফুটে উঠছিল, সমীর, তুমি অফিসেই থাকো, আমি শহরে যাচ্ছি এবং ওই অসাধু কর্মকর্তার কাছ থেকে আমার জবাব আদায় করেই ছাড়ব। সমীর সাথে সাথে বলল, না ভাই, আমিও তোমার সাথে যাব। মায়ের সাথে যা ঘটেছে তা আমি মানতে পারব না। তাকে তার আসল চেহারা দেখাতেই হবে। কবির বোঝালো, তোমার ঢাকাতেই থাকা উচিত। আমি মাকে নিয়ে ফিরে আসব এবং আমরা এখানেই আমাদের কাছে তাকে রেখে দেব। কিছুক্ষণ ধরে বাকবিতণ্ডা চলল, কিন্তু শেষমেশ সমীর শান্ত হল। ঠিক আছে ভাই, তুমি যাও, কিন্তু মাকে সাথে নিয়ে তবেই ফিরবে। কবির ফোন রেখে দিল, স্যুট খুলল এবং সাধারণ সুতির শার্ট প্যান্ট পরে নিল। এখন তাকে শহরের এক সাধারণ যুবকের মতো দেখাচ্ছিল। ট্রেনে বসে কয়েক ঘন্টার মধ্যেই বস্তিতে পৌঁছে গেল। ঘরে পৌঁছতেই সে দরজায় টোকা দিল। আয়শা বেগম সেই সময় উঠানে চাল বাচ্ছিলেন। দরজার শব্দ শুনে তিনি সাড়া দিলেন, কে? আমি, মা, কবির চলে এসেছি তোমার সাথে দেখা করতে। ছেলের কণ্ঠ শুনেই আয়শা বেগমের কাজ থেমে গেল। চোখে জল ধারা চলে এলো। তার মনে আশঙ্কাও ছিল যে কবির হয়তো ওই অপমানের কথা জেনে ফেলেছে। তিনি জানতেন যে তার ছেলেরা কতটা নীতিবান এবং রাগী, নিজের মায়ের সম্মানের জন্য যে কোনো ঝুঁকি নিতে পারে। তিনি দ্রুত কপাট খুললেন। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেকে দেখেই মা ছেলে একে অপরকে জড়িয়ে ধরল, যেন অনেক দিনের না বলা কষ্ট মুহূর্তেই মুছে গেল। আয়শা বেগম প্রশ্ন করলেন, ছোট সমীর কোথায়? সে আসেনি? কবির উত্তর দিল, না মা, আমি তাকে অফিসে রেখে এসেছি। খুব আসতে চাইছিল, কিন্তু আমি সাথে আনিনি।
আচ্ছা, আগে ঘরে তো এসো। কবির ভেতরের ঘরে গেল এবং চাল দেখে বলল, মা তুমি বিশ্রাম নাও, ভাতটা আমি রাঁধছি। কিছুক্ষণ পরেই ভাত রান্না হয়ে গেল। মা ও ছেলে একসাথে বসে আহার করল এবং তারপর আলোচনা শুরু হলো। কবির সরাসরি প্রশ্ন করল, মা তোমার সাথে যা ঘটেছে তা তুমি আমাকে কেন জানাওনি? এটা চরম অন্যায় হয়েছে। আমি ওই কর্মকর্তাকে বরখাস্ত করিয়েই ছাড়ব। সে ক্ষমতার অপব্যবহার করেছে এবং আমি তাকে বোঝাবো যে বিচার বিভাগের ক্ষমতা কেমন। আয়েশা বেগম ভয় পেতে পেতে বললেন, বাবা বাদ দে, ওরা প্রভাবশালী লোক। কি হয়েছে যদি সে ওই কথা বলেই থাকে? মাফ কর। কবির কড়া শুলে বলল, না মা, তুমি চুপ থাকো। আমি জানি আমাকে কি পদক্ষেপ নিতে হবে। সে যা করেছে তার প্রতিফল সে ঠিকই পাবে। এই কথা বলে কবির হালকা রঙের শার্ট পরল, পাড়ার এক সাধারণ যুবকের মতো তৈরি হল এবং সরাসরি কর্পোরেশনের দিকে বেরিয়ে পড়ল। এটা সেই অফিসই ছিল যেখানে পরিদর্শক রুস্তম আলী কর্মরত ছিল। অফিসে পৌঁছে সে দেখল রুস্তম সেখানে উপস্থিত নেই। কেবল 2 জন পিয়ন এবং কর্মকর্তার রফিক সাহেব সেখানে বসেছিল। কবির সরাসরি কর্মকর্তার রফিক সাহেবের কাছে গেল এবং জানালো, আমাকে পরিদর্শক রুস্তম আলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে। তিনি আমার মায়ের সাথে ফুটপাথে অসভ্যতা করেছেন, কাঁথার বস্তা ফেলে দিয়েছেন, ধাক্কা মেরেছেন এবং সকলের সামনে লাঞ্ছিত করেছেন। আমি চাই তার বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হোক। রফিক সাহেব অবাক হয়ে বলল, কি? পরিদর্শক রুস্তম আলীর বিরুদ্ধে অভিযোগ? আর তুমি কে অভিযোগ জানানোর? তুমি কি ওই বুড়ি ভিক্ষুকের ছেলে? তোমার কি ধারণা যে আমি আমার পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করব? তিনি কোনো অন্যায় করেননি। আর যদি ধাক্কা মেরেই থাকেন তাতে কি হয়েছে? সে ফুটপাতে কাঁথা বিক্রি করছিল, অপরাধ তো তারই ছিল। কবিরের চোখে আগুন জ্বলে উঠল। শুনুন, আমাকে নিয়ম শেখাবেন না। আমি সংবিধান পড়েছি এবং খুব পরিষ্কার জানি যে সেখানে কি বলা আছে। আমি ওই সংবিধানের জোরেই তাকে শাস্তি দেব। যদি আপনি অভিযোগ না নেন তবে আমি আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেব। রফিক সাহেব হতবাক হয়ে গেল। এই সাধারণ একটি বস্তির ছেলে এতটা দৃঢ়তার সাথে এবং না ঘাবড়ে কথা বলছিল যেন কোনো বিশাল ক্ষমতা তার পেছনে রয়েছে। সে বলল, তুমি কে? আর তোমার এত সাহস যে আমাদের বরখাস্ত করাবে? আমরা চাইলে এখনই তোমাকে হাজতে ভরতে পারি। কবির কোনো উত্তর না দিয়ে নিজের বিচার বিভাগীয় পরিচয়পত্র ডেস্কের ওপর ফেলে রাখল। কার্ড দেখা মাত্রই রফিক সাহেবের চোখ কপালে উঠল। ঘাবড়ে গিয়ে বলল, আপনি আপনি ম্যাজিস্ট্রেট সাহেব? মাফ করবেন স্যার, বলুন কি করতে হবে? কবির রুক্ষ স্বরে বলল, এই দপ্তরের অবস্থা শোচনীয়। এখানে সুশাসন বলে কিছু নেই। ক্ষমাতে কাজ হবে না। এখন আমি সোজা আপনার এবং আপনার পরিদর্শকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াব। এই কথা বলতেই কক্ষের দরজা খুলল এবং পরিদর্শক রুস্তম আলী ভেতরে এলো। যুবকটিকে দেখে সে তাচ্ছিল্য হেসে জিজ্ঞেস করল, কি সমস্যা? কি চাইতে এসেছ? সে সোজাসুজি কবিরের সামনে দাঁড়িয়ে গেল। কবিরের মনে ক্ষোভের দহন চলছিল। যদি সে পদের মর্যাদা না মানত তবে সেই সেকেন্ডেই তাকে এক ঘুষি মেরে বসত। কিন্তু সে আইনের সেবক ছিল, তাই শুধু জানালো, মনে রেখো, আমি তোমাকে বরখাস্ত করিয়েই তবে থামব। তোমার চাকরিতে বহাল থাকার কোনো যোগ্যতা নেই। আমার বাক্যগুলো তোমার জন্য চরম বিপদ ডেকে আনবে। এই কথা বলে কবির দপ্তর থেকে বেরিয়ে গেল। ভেতরে দাঁড়িয়ে থাকা পিয়ন রফিক সাহেব এবং স্বয়ং পরিদর্শক রুস্তমও চিন্তায় পড়ে গেল। এই যুবকটি কি সত্যিই কোনো অ্যাকশন নেবে? কবির বস্তিতে ফিরল। কিছুক্ষণ গুম হয়ে থাকল। তারপর একটি নকশা মাথায় এলো। পরের দিন সকালে সে সরাসরি মেয়র দপ্তরে পৌঁছল। দপ্তরে প্রধান মেয়র শফিকুল ইসলাম বসেছিলেন। কবির কালক্ষেপণ না করে নিজের স্মার্টফোন বের করল এবং তাকে ছড়িয়ে পড়া ফুটেজটি দেখিয়ে দিল। জনাব, আমি পরিদর্শক রুস্তমের বিরুদ্ধে চরম শাস্তি চাই। শফিকুল ইসলাম গম্ভীর কণ্ঠে বললেন, ম্যাজিস্ট্রেট কবির, আমি জানি আপনি একজন সরকারি কর্মকর্তা, কিন্তু আমাদের তদন্ত, প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী প্রয়োজন। যে পর্যন্ত না আপনি অকাট্য প্রমাণ এবং ব্যক্তি নিয়ে আসছেন সে পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া বৈধ নয়। কবির মাথা নাড়ল এবং বেরিয়ে পড়ল। রুমে ফিরে সে ওই ইন্টারনেট পেজটির অনুসন্ধান শুরু করল যেখান থেকে দৃশ্যটি প্রকাশিত হয়েছিল। কয়েক ঘন্টার মাঝেই সে ওই যুবকটিকে খুঁজে পেল যে এই ফুটেজটি বানিয়েছিল।
সে তার ঠিকানায় গেল এবং বলল, তুমি এই ঘটনাটি নিজের চোখের সামনে ধারণ করেছ। আমার এর মূল কপিটা চাই এবং তোমাকে প্রত্যক্ষদর্শী হতে হবে। যুবকটি প্রথমে তো ভয় পেল, তারপর সম্মত হয়ে গেল এবং তাকে কাটছাঁটবিহীন ফুটেজটি দিয়ে দিল। কবির তাকে সাথে নিল এবং পুনরায় মেয়র দপ্তরে পৌঁছাল। শফিকুল ইসলাম ফাইল দেখলেন, তারপর সরাসরি মন্ত্রী মহোদয়কে কল করলেন। মন্ত্রী ফুটেজটি দেখলেন এবং রাগে ফেটে পড়লেন। এই পরিদর্শক চরম গর্হিত কাজ করেছে এবং মানবাধিকারের বিরুদ্ধে অপরাধ করেছে, সে শাস্তি পাবেই। ঠিক পরের দিন মন্ত্রী শহরের সবচেয়ে বড় অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন ডাকলেন। সকাল ঠিক 10টায় নগর ভবনের বিশাল হলরুমে মন্ত্রী মহোদয়ের সংবাদ সম্মেলন শুরু হতে যাচ্ছিল। ভবনের বাইরে গণমাধ্যমের ভ্যানগুলো সারিবদ্ধভাবে পার্ক করা ছিল। সকল প্রথম শ্রেণীর পত্রিকা এবং সংবাদ মাধ্যমের সাংবাদিকরা বুম নিয়ে ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল। হলের ভেতরে ডায়াসে 4টি আসন পাতা ছিল। মাঝখানে মন্ত্রী মহোদয়, ডান পাশে মেয়র শফিকুল ইসলাম এবং বাঁ পাশে 2টি শূন্য আসন, যেগুলোতে তখন পর্যন্ত কারও বসার কথা ছিল না। সামনে মিডিয়া কর্মীদের দীর্ঘ লাইন ছিল। মন্ত্রী মাইকে টোকা দিলেন এবং বললেন, মিডিয়া কর্মীরা, সকলে বসে পড়ুন, ব্রিফিং শুরু করছি। পুরো কক্ষ স্তব্ধ হয়ে গেল। ফোকাসগুলো অন হয়ে গেল। মন্ত্রী গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলেন, গতকাল সাইবার দুনিয়ায় একটি ফুটেজ ছড়িয়ে পড়েছে, যেখানে একজন কর্পোরেশন পরিদর্শক এক অসহায় মায়ের সাথে ফুটপাথে অমানবিক আচরণ করেছে, কাঁথার বস্তা ফেলে দিয়েছে, ধাক্কা দিয়েছে এবং চরমভাবে অপদস্থ করেছে। এটি কেবল মানবিকতার পরিপন্থীই নয়, বরং আমাদের সংবিধান এবং সরকারি কর্মচারীর আচরণবিধিরও পরিপন্থী। ক্যামেরাম্যানদের ফ্ল্যাশগুলো সাথে সাথে ঝলক ঝলক জ্বলতে শুরু করল। মন্ত্রী পুনরায় বললেন, আমাদের কাছে নির্যাতিতা পক্ষের তরফ থেকে অকাট্য দলিল এবং চাক্ষুষ প্রমাণ উপস্থিত রয়েছে। দলিল স্বরূপ আমাদের কাছে কর্তনবিহীন মূল দৃশ্য আছে, যা ঘটনার সময় পাশেই থাকা এক নাগরিক ধারণ করেছে। প্রত্যক্ষদর্শীও এখানে হাজির আছে এবং সাক্ষ্য দিতে প্রস্তুত। এই ঘোষণা হতেই কবির ডায়াসে এলো এবং সাংবাদিকদের দিকে তাকিয়ে বলল, আমি কবির, বাংলাদেশ সরকারের ম্যাজিস্ট্রেট, এবং এই লাঞ্ছিতা বৃদ্ধাটি আমার জননী আয়েশা বেগম। পুরো কক্ষ হতভম্ব হয়ে গেল। রিপোর্টাররা একে অপরের মুখের দিকে চাইল, যেন এখন ইস্যুটি আরও বিশাল রূপ নিয়েছে। কবির না থেমেই বলতে থাকল, আমি বিধান জানি এবং আমি বুঝি যে কোনো নাগরিককে জনসমক্ষে এভাবে অপদস্থ করা জঘন্য অপরাধ, সেটা কোনো রিকশাওয়ালা করুক অথবা একজন সরকারি কর্মকর্তা। নিয়ম সবার জন্য এক। সাংবাদিকরা প্রশ্ন করতে শুরু করল, স্যার, আপনি কি চান যে শুধু পরিদর্শকের উপর অ্যাকশন নেওয়া হোক, নাকি অন্য কেউ এর সাথে যুক্ত আছে? কবির জবাব দিল, এই অপরাধে কেবল পরিদর্শকই নয়, বরং অফিসের কর্মকর্তা রফিক সাহেবও সমানভাবে দায়ী, যিনি নালিশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন, গরিবকে নিয়ে ঠাট্টা করেছেন এবং বিচার ব্যবস্থার তামাশা বানিয়েছেন। মেয়র শফিকুল ইসলাম স্পিকার হাতে নিয়ে জানালেন, আমরা বিভাগীয় অনুসন্ধান শুরু করে দিয়েছি, কিন্তু যেহেতু অভিযোগটি অত্যন্ত সংবেদনশীল এবং অভিযোগকারী পক্ষের কাছে অকাট্য দলিল রয়েছে, আমি প্রস্তাব করছি যে দুজনকেই অনতিবিলম্বে বরখাস্ত করা হোক, যাতে বিচার প্রভাবমুক্ত হতে পারে। মন্ত্রী মাথা নেড়ে প্রজ্ঞাপন পড়লেন। জরুরি ভিত্তিতে পরিদর্শক রুস্তম আলী এবং কর্মকর্তা রফিক সাহেবকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এই নির্দেশের অনুলিপি প্রধান কার্যালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। সংবাদকর্মীদের মাঝে কানাঘুষো শুরু হয়ে গেল। এমন তাৎক্ষণিক ব্যবস্থা, এ তো এক নজির। মন্ত্রী ব্রিফিং শেষ করেই মন্ত্রণালয়ের আইন বিষয়ক উপদেষ্টাকে অর্থাৎ লিগ্যাল কনসালটেন্টকে ডাকলেন। আমাকে পুরো কাজটা আইনি বিধিবিধানের মধ্যে করতে হবে। চিঠিপত্র মুসাবিদা করুন এবং টার্মিনেশন পেপার রেডি করুন। লিগ্যাল কনসালটেন্ট জানালেন, স্যার, প্রথমে আমাদের কারণ দর্শানো নোটিশ করতে হবে, যেখানে দণ্ডবিধির ধারা এবং চাকরি বিধিমালার অধীনে হওয়া অপরাধগুলো উল্লেখ থাকবে। এরপর বিভাগীয় অনুসন্ধান পর্ষদ গঠন করা হবে। কিন্তু অব্যাহতির নির্দেশ এখনই কার্যকর হতে পারে, যাতে আসামিরা অনুসন্ধানকে বাধাগ্রস্ত না করতে পারে। মন্ত্রী সাথে সাথে নির্দেশ দিলেন এবং 2 ঘণ্টার ভেতরেই অব্যাহতি পত্র তৈরি হয়ে গেল। অন্যদিকে বস্তিতে এই বার্তা বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল। চায়ের দোকানে মানুষ একে অপরকে বলে বেড়াচ্ছিল, জানো, আয়েশা বেগমের সাথে যা ঘটেছিল এখন তার বিচার হতে যাচ্ছে। তার ছেলে বড় ম্যাজিস্ট্রেট, সেই এই কাজ করেছে। আয়েশা বেগমের উঠানের বাইরে ভিড় জমা হয়ে গেল। কেউ বাহবা দিতে এলো, কেউ বা স্রেফ তামাশা দেখতে। আয়েশা বেগম বারবার বলছিলেন, আমার ক্ষোভ মেটানোর দরকার ছিল না, শুধু আত্মসম্মানটুকু চেয়েছিলাম।
কিন্তু আমার ছেলেরা তো বারুদ, যারা অবিচার মেনে নেয় না। যখন অব্যাহতির চিঠি দপ্তরে পৌঁছল, তখন কর্মচারীদের মধ্যে শোরগোল পড়ে গেল। এক পিয়ন নিচু স্বরে বলল, দোস্ত, এই ছেলেটি তো সত্যিই কাজ দেখালো। আমরা তো স্বপ্নেও ভাবিনি যে মন্ত্রী পর্যন্ত ইস্যুটি পৌঁছে যাবে। রুস্তম আলী এবং রফিক সাহেব উভয়কেই চিঠি ধরানো হলো। আপনাদের জরুরি নির্দেশের সাথে বরখাস্ত করা হচ্ছে। অনুসন্ধান সম্পূর্ণ হওয়া পর্যন্ত আপনারা কোনো প্রশাসনিক পদের ব্যবহার করতে পারবেন না। রুস্তম আলী রাগে চিঠিটি মেঝেতে ছুঁড়ে ফেলল, কিন্তু রফিক সাহেবের চেহারায় স্পষ্ট ভয় কাজ করছিল। এই ছেলেটি আমাদের জীবন শেষ করে দেবে। আমি বলেছিলাম না যে তার সাথে ঝামেলায় জড়িও না। রাত নামতেই স্যাটেলাইট চ্যানেলগুলোতে শিরোনাম চলতে শুরু করল। পরিদর্শক এবং কর্মকর্তা বরখাস্ত। সরকারি কর্মকর্তা মাকে ন্যায় বিচার এনে দিলেন। ছড়ানো ফুটেজ হল হাতিয়ার। দুর্নীতিবাজদের ওপর পড়ল বজ্রপাত। কবিরের সেলফোনে অবিরত কল আসতে থাকল, কিছু অভিনন্দনের, কিছু সংবাদ সাক্ষাৎকারের। কিন্তু কবির কেবল এটুকুই জানাত, এটি শুধু আমার মায়ের ঘটনা ছিল না, এটি সেই সবার জন্য যাদের সাথে নিবৃতে অবিচার করা হয়। এক সপ্তাহ পর অভ্যন্তরীণ অনুসন্ধানে দলিল এবং প্রত্যক্ষদর্শীদের ভিত্তিতে 2 ব্যক্তিকেই অপরাধী সাব্যস্ত করা হল। নথিতে উল্লেখ ছিল, পরিদর্শক রুস্তম আলী ক্ষমতার অপব্যবহার করেছেন, নিয়ম ভেঙেছেন এবং সাধারণের সাথে রূঢ় আচরণ করেছেন। কর্মকর্তা রফিক সাহেব অভিযোগ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে কর্তব্যের গাফিলতি করেছেন। মন্ত্রণালয়ের প্রধান কার্যালয় থেকে নির্দেশ এলো 2 জনকেই চাকরিচ্যুত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা রুজু করা হবে। যখনই সংবাদটি আয়েশা বেগমের ঘরে পৌঁছাল, তখন কবির শুধু এটুকুই বলল, মা, এই বিজয় শুধু আমাদের নয়, প্রতিটি সেই নাগরিকের যে শোষণের বিরুদ্ধে দাঁড়ায়। আয়েশা বেগম অশ্রু ভেজা চোখে হাসি মুখে ছেলেকে বুকে টেনে নিলেন। তুমি কেবল আমারই নয়, এই বস্তিরও সম্মান রক্ষা করে দিয়েছ। দর্শক শ্রোতা, যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে এতে সমর্থন দিন, বেশি থেকে বেশি মানুষের কাছে ছড়িয়ে দিন এবং আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না, কারণ আমাদের পেজে আপনারা এমনই সব শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক গল্প শুনতে পাবেন।